এই আলাপটা তো বাংলাদেশে শুরু হয়ে গেছে, সংস্কার লাগে। এটা কিন্তু ছোট আলাপ না। আমরা যখন রাষ্ট্র সংস্কার প্রথম শুরু করি তখন আমাদেরকে নিয়ে হাসাহাসি আমাদের সামনেই করতো মানুষজন। সংস্কার শব্দটা বাংলাদেশে কেউ কোনদিন শুনবে, বুঝবে? সংবিধান কি যে এটা যদি পলিটিক্স হয়, এলিটিস্ট পলিটিক্স করছি আমরা। ক্ষমতায় আসার পর ওনারা বুঝতে পারেন যে ক্ষমতাটা খুব মজার, এবং তাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারেন যে এটা আসলে ফিনান্সিয়ালি খুব লাভজনক ব্যবসা, কারণ অনেক জেনারেশনে কামাই এখানে করে ফেলা। সিন্স দেন আমাদের রাষ্ট্র ক্ষমতা আসলে মানুষের ব্যক্তিগত সম্পদ আহরণের জন্যই ব্যবহার হয়ে আসছে, এবং পলিটিক্যাল জিনিসটাও হচ্ছে সেই ব্যক্তি ক্ষমতার জন্য। আমার মনে হয় না আমাদের কোনো রাজনীতিবিদ, আমাদের মানুষরাও মনে হয় বিশ্বাস করেন না যে ওদের রাজনীতিবিদরা মানুষের স্বার্থের জন্য কাজ করে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত যে অন্তর্বর্তী সরকার, সে তার 1 বছর সময় পার করলো। এই 1 বছরের সময় বা এই 1 বছর সময়কাল ধরে নানা ন্যারেটিভ আমাদের সামনে এসেছে, নানা তথ্য, নানা গল্প, নানা পরিসংখ্যান, নানা ন্যারেশন জনগণের সামনে হাজির হয়েছে, গণমাধ্যমের সামনে হাজির হয়েছে। কিন্তু পোস্টের কাজ হচ্ছে সেই ন্যারেশন বা সেই ন্যারেটিভগুলো ভেঙে দেখা। সেই ন্যারেটিভ ভেঙে দেখতে আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সৈয়দ হাসিবুদ্দিন হোসেন, প্রচার ও মিডিয়া সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন। জনাব হাসিবুদ্দিন হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রায় 1 বছর সময় পার হলো আপনাদের। 1 বছর সময়ের মধ্যে আমরা জানি সরকারের হাতে প্রধান কাজ ছিল জুলাই গণহত্যার বিচার, সংস্কার এবং নির্বাচন, এবং সেই বিষয়গুলো নিয়েই আসলে মূলত আলোচনা পুরো দেশ জুড়ে 1 বছর ধরে। আমরা দেখলাম 5 তারিখে প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দিলেন এবং একই সাথে নির্বাচনের দিন ঠিক করলেন। মোটামুটি একটা ঘোষণা দিলেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে যাচ্ছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই পুরো সময়টাতে যতগুলো মিটিং হয়ে গেল, সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি দেখেছেন সংস্কার, বিচার এবং একই সাথে নির্বাচন নিয়ে? দীর্ঘ 2 মাস ধরে আমার মনে হয় 31টা সভা হয়েছিল। এই সভায় আমরা চেষ্টা করেছি জাতিকে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য, সেই কাজটা করেছি। আমাদের স্ট্রাকচারের আলাপের ভিতরে বিচার বিভাগটা কিভাবে হলে, মানে স্পেসিফিকলি প্রধান বিচারপতি যিনি বিচার বিভাগকে লিড করবেন, ওনাকে আমরা কিভাবে খুঁজে পাবো, সেই আলাপগুলি আমরা সেখানে করেছি, কারণ সেগুলি সংবিধানের অংশ। সো সেই দিক থেকে ধরেন আমরা আসলে সংস্কারটা কিভাবে হবে, আমাদের সাংবিধানিক সংস্কার, সেই আলাপগুলি করেছি। এবং সেই আলাপগুলির টপিক হিসেবে আমাদের ঐক্য কমিশন চেষ্টা করেছেন যেই টপিকগুলিতে টেবিলে আনতে যেখানে মোটামুটি ঐক্যমত্য আছে। যেটা আমি বলেছিলাম, তারা প্রথমবার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসেছেন। শুধু তা না, কিছু কিছু রাজনৈতিক দলের সাথে তারা 2-3 বার বসেছেন, অনেক ঘন্টা নিয়ে, কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টা ধরে ওনারা প্রতিবার বসেছেন। তো সুতরাং ওনাদের ধারণাটাই খুব পরিষ্কার ছিল যে কোন কোন বিষয়ে মোটামুটি ঐক্যমত্যে পৌঁছানোর সম্ভাবনা আছে, কিছু কিছু বিষয় সম্পূর্ণ ঐক্যমত্য আছে। সুতরাং আমি যদি একটু জানতে চাই যে প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ হয়েছে সেটার আসলে একটা সামারি তৈরি করে সেটা নিয়ে ঐক্যমত্য কমিশনে বসা হয়েছে যে এতগুলো বিষয় এসছে আলোচনার জন্য, আমরা সেটা নিয়ে আলোচনা করে ঐক্যমত্যে যেতে চাই। জি না, ঠিক সেরকম না। ওই যেই সব বিষয় ধরেন একদম ঐক্যমত্য নাই, সেগুলো ওনারা আনেন নাই। তো ওনারা লিস্টে আনছেন ওই বিষয়গুলি যেগুলি এ ইজ ইম্পর্টেন্ট, বি হচ্ছে মোটামুটি ঐক্যমত্য কাছাকাছি আসছে। আসলে যদি কোনো একটা প্রস্তাব, ওনাদের যেটা প্রস্তাব, সেটার ভিতরে ঐক্যমত্য একদম নাই থাকে, সেটা আনার তো কোনো অর্থ হয় না, সেখানে তো আমরা আসলে কোনো সমাধানে পৌঁছাতে পারবো না। সুতরাং এই ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় সভাটা ছিল মেইনলি একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। আইডিয়াল ছিল যে আমরা এখান থেকে একটা সিঙ্গেল ডকুমেন্ট পাবো যেখানে সব কয়টা রাজনৈতিক দল বলবে যে এই 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 জিনিসে সংস্কারের প্রস্তাবে আমরা ঐক্যমত্যে আছি, এবং সবাই আমরা সাইন দিব যে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে এই এই সংস্কার আমরা করব। কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে? মোটা দাগে সবচেয়ে বেশি আলাপ হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারি। কিছু কিছু মোটা দাগে খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, খুবই বড় বিষয়, কিন্তু সেটা খুব কম সময়ের মধ্যে আমরা এগ্রিমেন্টে চলে এসেছি। যেমন ধরেন আমাদের
সরকারকে জবাবদিহি করার সিস্টেম বাংলাদেশে নাই। আমাদের সরকার যিনি নির্বাচিত হয়ে আসেন উনি মনে করেন যে ওনার যেহেতু মেজরিটি উনি রাজাধিরাজ, যদি নির্বাচন দেন, নির্বাচন না দিলে তো উনি রাজাধিরাজ বটেই। তো ওনাদেরকে জবাবদিহি করবে কে? কিছুই না। সংবিধান ওনাদেরকে যে পরিমাণ পাওয়ার দিয়ে রেখেছিল তাতে প্রত্যেকটা সাংবিধানিক পোস্ট ওনারাই নির্বাচন করতেন এবং ওনাদের নিয়ন্ত্রণেই ছিল পুরো সংসদ। তো আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে যে সংসদের স্থায়ী কমিটি যেগুলি, যে স্থায়ী কমিটিগুলি সরকারকে জবাবদিহির মধ্যে রাখবে, সেই স্থায়ী কমিটি বিরোধী দল থেকে হবে, সেই বিষয়ে আমরা খুব দ্রুত ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। এই স্থায়ী কমিটি আমাদের প্রস্তাবের ভিতরে আরো অনেকগুলি ছিল, বাট আমরা পার্টিকুলার 3-4টা স্থায়ী কমিটিকে বলতে পেরেছি যে এইগুলির বিরোধী দল থেকে আসবে। ঠিক আছে, সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ তার মানে হচ্ছে যে সংসদে এইরকম একটা নতুন কোয়ালিটেটিভ পরিবর্তন আসবে, বিরোধী দলের কথা শুনতে বাধ্য হবে। দ্বিতীয় যে বিষয়টায় আমরা খুব দ্রুতই ঐক্যমত্যে আসতে পেরেছি সেটা হচ্ছে 70 ধারা। আপনি জানেন যে 70 ধারা থাকার ফলে দলীয় অবস্থানের বাইরে কোনো সংসদ সদস্য যাওয়ার কোনো উপায় ছিল না। তার মানে আসলে কার্যকরভাবে আমাদের সংসদটা আসলে অকার্যকর ছিল, যে এক ব্যক্তি যিনি দলীয় প্রধান তার ইচ্ছাতেই সংসদ চলতো এবং তারাই সরকার গঠন করত। সুতরাং মানে এখানে এটাকে সংসদ আসলে বলাই যেত না। তো 70 ধারার ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্তে এসেছি, যদিও বিএনপি সেখানে একটা ডিসেন্টিং ওপিনিয়ন ছিল। তারা বলছে যে আমরা যে দুইটা বিষয়ে 70 ধারা অ্যাপ্লিকেশন চাচ্ছি, মানে আমরা অ্যালাউ করছি, সেটা হচ্ছে বাজেটারি আলাপ এবং অনাস্থা প্রস্তাব। এটাতে সবাই ঐক্যবদ্ধ ছিল। বিএনপি এটার সাথে যোগ করেছে আরো দুটো। একটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় অবস্থান থাকতে হবে। এটা একটা যুক্তি থাকতেও পারে যে একটা দল ম্যান্ডেট নিয়ে এসছে, তারা সংবিধান সংস্কার করবে, সুতরাং নাও হতে পারে, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা জায়গায় ওনারা বলেছেন যে নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, হ্যাঁ, এটার ব্যাপারে আমাদের দৃঢ় আপত্তি ছিল। কারণ নিরাপত্তা বলতে যে কোনো কিছু হতে পারে, যে কেউ আমি আপনি কথা বলছি সেটাও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তো সেটাও বিএনপি ক্লিয়ার করেছে যে না, যুদ্ধাবস্থার ক্ষেত্রে তখন আপনার 70 ধারা অ্যাপ্লাইড হবে, যে হ্যাঁ, হুইচ ইজ অনেকের মতে, আমি মনে করি সংবিধান সংস্কারের বিষয়ে ধরেন আসলে এটা করাটা বোকামি। কারণ সংবিধান সংস্কারের ভিতরে আমার যে কনস্টিটিউয়েন্সি আমাকে যে পাঠিয়েছে সংসদে, আমার কনস্টিটিউয়েন্সি চাইবে যে আমি আমার কনস্টিটিউয়েন্সির কথাটাই বলি। ওই জায়গাগুলিতে আমি আসবো যে আমাকে যিনি ভোট দিয়ে আসলে সংসদে পাঠিয়েছেন তার কথা আমি কতটুকু বলছি, সেই জায়গাটাতে আমি আগে আসবো। কিন্তু যেহেতু আজকে আপনাকে পাওয়া গেল, সেজন্য আমার অনেকগুলি প্রশ্ন আছে, অল্প কয়েকটা। তার মধ্যে একটা হচ্ছে, সাংবাদিক হিসেবে আমি যখন মাঠে কাজ করি আমি দেখি যে রাজনৈতিক নেতারা যখন কথা বলেন তখন আসলে সারাক্ষণই একদম ভাষণের ভূমিকায় কথা বলেন, মানে কোনো সাধারণ কথাও খুব কেমন যেন একটা ভাষণ। তো ওই রুমটাতে আসলে ঠিক কি ধরনের অ্যাম্বিয়েন্স ছিল, কি ধরনের আলাপ হতো আর কি, ওই একই রকম মাঠের রাজনীতির গলা দেখতে পেয়েছেন? না, পৃথিবীতে আসলে বাংলাদেশই প্রথম দেশ না যেখানে সংবিধান নিয়ে আলাপ হয়েছে। হ্যাঁ, তো সংবিধানের আলাপ কিভাবে হয় সেটা নিয়ে একটু পড়াশোনা করলে যেটা দেখা যায় যে সংবিধান নিয়ে আলাপের শুরুতে আসলে এরকম সময় নষ্ট হয়। ব্যক্তি, তার রাজনৈতিক দল, তার কনস্টিটিউয়েন্সিকে কথাই চিন্তা করে। কনস্টিটিউয়েন্সি বলতে তার রাজনৈতিক দলের কথা বেশি চিন্তা করে, যিনি দলের বাইরে যেতে পারেন না। তো এটা একটা ইনিশিয়াল পিরিয়ড যায়। সুতরাং আমি সেই জন্য সারপ্রাইজ না। তার উপর বাংলাদেশ টেলিভিশন এই পুরা প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট করছিল এবং একটা বিশাল বড় স্ক্রিনও ছিল, যেটি নিজেকে দেখা যাচ্ছিল। সুতরাং এটা তো একটা মানে একটা ব্যাপার থাকতেই পারে, মানুষ আমি বলার, হ্যাঁ, রাজনীতিবিদরাই না, আমরা সবাই কম বেশি তার ভিতরে থাকি। সুতরাং ওনাদের প্রথম দিকে অবস্থানটা ছিল আসলে দলীয় অবস্থানটাই, বা তাদের পলিটিক্যাল যে স্ট্যান্সটা সেটাই। এবং কিন্তু ধীরে ধীরে যখন হাউস বিষয়ের ভিতর ঢোকা শুরু করে তখন মানুষ কিন্তু অটোমেটিক্যালি এনগেজ হতে শুরু করে।
অবশ্য আমার কিছু এক্সেপশন ছাড়া, এটা আমার বলে নেওয়া উচিত। Who are the exceptions? There were two general groups who were exceptions. একটা হচ্ছে ইডিওলজিক্যাল গ্রুপ। হ্যাঁ, তো ইডিওলজিক্যাল বললে আপনার মাথায় নিশ্চয়ই আসবে যে আমাদের ধর্মীয় যারা দল, ইসলামী দল, তারা না। দে ওয়ার সারপ্রাইজিংলি এক্সট্রিমলি এনগেজিং, এবং ওনারা কেমন যেন একটা জাস্ট সোসাইটির বিষয়ে ওনারা কথা বলেছেন, ওনাদের বিশ্বাসটাও রেখেছেন, কিন্তু একটা জাস্ট সোসাইটির ব্যাপারে ওনারা কথা বলেছেন, এবং ওনাদের কথার ভিতরে সেই ভ্যালুটা দেখাও গেছে। কিন্তু ইডিওলজিক্যাল জায়গাটা ছিল আমাদের বাম রাজনীতি থেকে, মানে যারা এসছেন, স্পেসিফিক্যালি সিপিবি, বাসদ। মনে হবে যে আমি খুব ওনাদেরকে ব্যাশ করতে যাচ্ছি, বাট দে ওয়ার এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং। ওনারা খুব বেশি ভ্যালু অ্যাড তো দূরের কথা, ওরা অনেক সময় নষ্ট করেছেন বলে আমার মনে হয়। কিরকম? ওনারা তাত্ত্বিক জায়গায় চলে যান, কিন্তু বেসিক্যালি আমাদের তো এখানে আমাদের কাজ কিন্তু দুইটা। একটা হচ্ছে যে ঠিক আছে, আমি যেটা বিশ্বাস করছি সেটা সবার কাছে যাওয়া, যাতে সবার মতামত ইম্প্যাক্ট হয়। দ্বিতীয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু একটা ঐক্যমত পৌঁছাতে হবে। এটা কিন্তু আমাদেরকে জাতি আমাদেরকে পাঠিয়েছে এই দায়িত্বটা দিয়ে। আমি বলে দিলাম যে আমি এটা চাই, এটা হবে, এই ব্যাপারটা সেরকম না, ছেলে খেলা না। তো ওনাদের অবস্থানটা ওইরকম ছিল যে ওনাদের দলীয় অবস্থান, এবং দলীয় অবস্থানটা খুব সহজে যেটা বলা যায় সেটা সহজে না বলে অনেক, মানে অনেক কিছু দিয়া, তাত্ত্বিক বললেও সম্মান দেওয়া হবে। অনেক বেশি কথা বললাম বলে আসলে কিছুই মানে হলো না। হ্যাঁ, আচ্ছা, তখনই কি আপনি যে অনেক ধমক টমক দিতেন, মানে প্রায় আপনাকে দেখা যায় যে বেশ ব্যাপারটা গুছিয়ে নিয়ে আসেন এরকম একটা ভঙ্গিতে? না না, একটা দুঃখজনক ব্যাপার ছিল যে ধরেন আমি তো যে নিয়তে গিয়েছিলাম সেটা হচ্ছে যে মানে বাংলাদেশের জন্য কি প্রয়োজন সেইটা আসলে আমার দায়িত্ব হচ্ছে, সেটা আসলে সিম্পলি বলা যে এই বিষয় এটা হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু দুঃখজনকভাবে আমার মনে হয় প্রথম 1-2 সপ্তাহ আমি ওই জায়গায় যেতে পারিনি। এটা কারণ আমি যেটুকু সময় পেয়েছিলাম, কারণ খুব কম সময় পাওয়া যায়, 32টা দল ঘুরে আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, আর দিনের মধ্যে মেবি 2 বার পাচ্ছেন, 2 বার ধরেন 4 মিনিট 8 মিনিট। হ্যাঁ, সো ওই সময়টায় আমার কোনো উপায় ছিল না যাতে হাউস আপনার নিজের পজিশন বলার জন্য আসেনি, আমরা একটা ঐক্যমত পৌঁছানো, এই টাইপের জিনিসগুলি খুব পীড়া দিচ্ছিল যে মানে মানে আমাদের তো একটা জায়গায় পৌঁছাতে। হ্যাঁ, সো দেখা গেল যে আমি তখন ওই হাউসকিপিং জায়গাটাই যাচ্ছি না, কারণ ঐক্য কমিশন তো যেহেতু ভদ্রতার একটা বিষয় ছিলেন, ওনারা ঠিক তো ওই পজিশনটা নিতে পারেন না। আর আমাদের একটা বড় সুবিধা ছিল রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে, হ্যাঁ, এটা আমি ফিল করেছি, সেটা হচ্ছে যে নির্বাচনী হিসাবটা কিন্তু একটা খুব বড় জিনিস। সো আমি পলিটিক্যাল পার্টি তো নির্বাচনে নির্বাচিত হতে চাই, এটাই আমার এক্সিস্টেন্সিয়াল থ্রেট। হ্যাঁ, সো যে পার্টি হোক না কেন তার নির্বাচনী হিসাবে কি হবে সেটা সবার মাথায় ছিল। ধরেন যে জামাতের সাথে অ্যালায়েন্স করবে সে কিন্তু জামাতকে খুশি করার চেষ্টা করবে ওই সময়ের মধ্যে, এবং তার পজিশনটা কমিশনের ওই মিটিং এর ভিতরে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ হিসাব তো আছে। যারা বিএনপির সাথে যেতে চাবে তারা তো সেই হিসাবে কথা বলবে, ঠিক আছে। কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেহেতু আমরা রাষ্ট্র সংস্কারই হচ্ছে আমাদের পলিটিক্স, নির্বাচন না। হ্যাঁ, আমরা রাষ্ট্র সংস্কার, এটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জায়গা, সুতরাং সেইখানে আমার নির্বাচন গোল্লায় যাক, আমার রাষ্ট্র সংস্কার করতেই হবে। এই জন্যই তো আমরা তো রাজনীতি করি, নির্বাচিত হয়ে এমপি মন্ত্রী এইসবের জন্য, আমরা সংস্কারের জন্য রাজনীতি করি। এই বয়সে আইসা ধরেন আমাদের ওইসব, আমাদের আইডেন্টিটি ক্রাইসিস নেই যে আমার এটা হইতে হবে। সো সেই জন্য আমাদের একটা বিশাল সুবিধা ছিল যে আমরা সংস্কারের প্রশ্ন করতাম, এবং এই জন্য অবশ্য একটা সুবিধাও পেয়েছিলাম আমরা। সেই জন্য সবাই বুঝতো, আমার অ্যাটলিস্ট আমার মনে হয়েছে যে আমরা কোনো ধান্দা করছিলাম না। তো সেই জন্য যখন এই ঐক্য করার জন্য, কারণ এখানে তো ধরেন একটা আলাপ তো হচ্ছিল ক্যামেরার সামনে, কিন্তু অনেক ব্রেক ছিল। আমরা যেহেতু ঐক্য চাচ্ছি, আমার তো সেই সুযোগ ছিল সবার সাথে গিয়ে ঐক্যের দিকে ঠেলা দেওয়ার। এই যে ঠেলা দেওয়ার সুযোগটা আমাদের জন্য খুব ওপেন ছিল, কারণ মানুষ বুঝতে পারছিল যে আমরা তো আসলে
যারা পার্টিসিপেন্ট তারা তো বুঝতে পারছিল যে আমরা কোনো ধান্দার জন্য করছিলাম না, কারণ ওখানে অনেকে ছিল ধান্দার জন্যই করছিল। একেবারে সেই যে এক জায়গাতেই যেহেতু আসলেন, আমি একটু এটা একটু জানতে চাই যে দিন শেষে নির্বাচন, রাজনীতি সবই তো সাধারণ মানুষের জন্য, মানে তাই তো বলেন রাজনীতিবিদরা। আমাদের উপমহাদেশের ইতিহাস সেটা বলে না, একদমই না। আমাদের উপমহাদেশ যেটা বলে সেটা হচ্ছে যে একসময় ব্রিটিশরা ক্ষমতায় ছিল, তো আমাদের জনগণের ভোটের অধিকার রক্ষা করতেই তো তারা আসলে ঐক্যমত্য করতে চান বলেই বসেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান। আমার ইতিহাসের বিশ্লেষণ ভিন্ন। আমার ইতিহাসের বিশ্লেষণ হচ্ছে ব্রিটিশরা যখন চলে যায় তখন আমাদের যারা রাজনীতি মানে এই হটাও রাজনীতি তারাই তো আসলে ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর ওনারা বুঝতে পারেন যে ক্ষমতাটা খুব মজার, এবং তাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারেন যে এটা আসলে ফিনান্সিয়ালি খুব লাভজনক ব্যবসা, কারণ অনেক জেনারেশনে কামাই এখানে করে ফেলা। সিন্স দেন আমাদের রাষ্ট্র ক্ষমতা আসলে মানুষের ব্যক্তিগত সম্পদ আহরণের জন্যই ব্যবহার হয়ে এসছে, এবং পলিটিক্যাল জিনিসটাও হচ্ছে সেই ব্যক্তি ক্ষমতার জন্য। আমার মনে হয় না আমাদের কোনো রাজনীতিবিদ, আমাদের মানুষরাও মনে হয় বিশ্বাস করেন না যে আমাদের রাজনীতিবিদরা মানুষের স্বার্থের জন্য কাজ করে। ওনারা বিশ্বাস করেন এটা যে হ্যাঁ, ওনারা ভোট দিয়ে যাকে পাঠাচ্ছেন উনি এলাকার কিছু কাজ করতে পারবেন, উনি নিজে পয়সা বানাবেন ঠিকই, এবং সেটা ওনাদের আপত্তিও খুব বেশি নাই। ধরে ওনার যদি শক্তিমান কিছু হয় তাইলে উনি কিছু কাজ নিয়ে আসতে পারবেন। সেই জন্য যিনি শক্তিমান, মানে আমি বলবো যিনি ডাকাতি ভালো করতে পারেন, ওনার চান্স হায়ার। আর যিনি ধরেন খুব ভালো মানুষ, আমার টাইপের মানুষ যদি গিয়ে ধরেন ভোট চাই, হ্যাঁ, তারা সন্দেহের ভিতর পড়বে যে এ তো কিছুই পারবে না। এটা একটা রিয়ালিটি। আই থিংক ইটস আ হোয়াট ইজ হ্যাপেনিং। যেহেতু আপনি সেই ইনফর্মাল আলাপের জায়গাটি তুললেন, সেই ইনফর্মাল আলাপের জায়গাটা আমি একটু আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ কি মনে করি যে যারা আসলে আমাদেরকে নিয়ে কথা বলে তারা আসলে শুধুমাত্র রাজনীতি দেখে, মানে আপনার কথা তো যে রাজনীতিটাই তার কাছে মুখ্য, কিন্তু সেই রাজনীতি বলার এবং বোঝার ক্ষেত্রে কার মধ্যে আপনি সেটা দেখলেন, বা কোন দলটার মধ্যে, কোন নেতার মধ্যে আপনি সেটা দেখলেন যে যিনি ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি, কালচারালি এই বিষয়গুলো প্লেটে রাখতে পেরেছেন প্রপারলি? না, এরকম অনেকেই ছিলেন। আমি তো বললাম যে আমি তো প্লেজেন্টলি সারপ্রাইজ যে আমাদের ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন, হ্যাঁ, ওনারা ধরেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে এক্সট্রিমলি স্ট্রং আর্গুমেন্ট করেছেন, হ্যাঁ, এবং ওদের আর্গুমেন্টের পিছনে লজিক, অনেক আর্গুমেন্টের ভিতরে লজিক ছিলেন, এবং ওনারা মতো র্যাশনাল আলাপই করেছেন। আই হ্যাভ টু সে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ জামাত। বোঝা যাচ্ছিল জামাত হোমওয়ার্ক করে এসছেন। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ সালাউদ্দিন সাহেব, বিএনপি, because of the sheer amount of homework that he has done. He was almost unmatched in that homework case. এখন কোনটা দেশের জন্য মঙ্গলজনক সেটাতে আমি কিছু কোয়েশ্চেন করতে পারি, এবং একটা বড় পলিটিক্যাল জন্য আসলে কোনটা ভালো, এই জাতীয় আলাপ তো একটা মোটা দাগের আলাপ, সেটা রাজনীতিবিদরা করেন, কিন্তু যে মানুষটার জন্য, লাইক হাসিবের জন্য কোনটা ভালো, ফারহানার জন্য কোনটা ভালো, আমার ওই যে একদম প্রত্যন্ত মানুষটার জন্য কি ভালো হবে, একদম এই ডিটেইলিং এ না, কিন্তু সেই সবই তো একটা চেইন আসলে। না, বুঝছি, কিন্তু যখন আমরা সংবিধান নিয়ে আলাপ করি তখন আমরা আসলে ব্যক্তির আলাপটা আমরা করতে পারি। ব্যক্তির আলাপ কিছুটা হয়েছেও, সেটা হচ্ছে যে আমাদের যে অধিকার, নাগরিক অধিকার, সেই জায়গাটা কিন্তু এক্সপ্যান্ড করা হয়েছে। আপনি যেটা বললেন যে ফারহানার জন্য, হাসিবের জন্য কোনটা, সেটার কিন্তু এক্সপ্যান্ড করার যে আইডিয়াটা, সেটা কিন্তু ওই ধারণা থেকে হয়েছে। কিন্তু আমরা যখন রাষ্ট্র বা সংবিধান নিয়ে আলাপ করি তখন আমরা ধরেই নেই যে সংবিধান এই ক্ষমতায় কাউকে বসাবে, এই যাকে বসানো হলো সে আসলে কিভাবে একটু জবাবদিহির মধ্যে, কিভাবে তাকে মানে তাকে ঠিক পথে রাখা যায়, সেই চেষ্টাটা ছিল। আর একটা বড় চেষ্টা ছিল, যেহেতু অভ্যুত্থান পরবর্তী আমরা এই দায়িত্বটা নিয়েছিলাম, সেটা হচ্ছে স্বৈরাচার যাতে কোনো মতে না ফিরতে পারে, এটা কিন্তু গিভেন ছিল। হ্যাঁ, সো ওই আলাপটা কিন্তু হচ্ছিল, এবং সেটা হওয়া দরকারও। মানে যখন আমরা সংবিধান বা আমরা ক্ষমতার ভারসাম্য নিয়ে আলাপ করছিলাম তখন এই আলাপটাই হয়, তখন একদম ইন্ডিভিজুয়ালের
ইম্প্যাক্ট অ্যানালিসিস ওই সময় না। আর এগেইন আপনারা বলছিলাম দিনে তো 4 মিনিট করে 2বার কথা বলার সুযোগ, তো তার ভিতরে আসলে আপনি কতটা তাত্ত্বিক আলাপ করতে পারবেন সেটা একটা প্রশ্ন। আমি যদি একটু বলি যে যে রাজনৈতিক দলগুলো সেখানে অংশ নিয়েছেন তার মধ্যে কাকে কত মার্ক দেবেন? বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য বাম দল? না, অনেকেই পুরো আলোচনাটা বিচার করে যে কারণ দিন শেষে তো সাধারণ মানুষের এই মেসেজগুলো খুব জরুরি যে এখান থেকেই হয়তো আমি আমার দল নির্বাচন করব। এবং ওনাদের উদ্দেশ্যটা আসলে বাংলাদেশের মানুষের পক্ষেই ছিল ক্লিয়ারলি। হ্যাঁ, যারা ঐক্য কমিশন থেকে এসছেন সবাই, তো সেটা সাহায্য করেছে। বেশিরভাগ রাজনৈতিক দল আই ওয়ন্ট কমপ্লেন, হ্যাঁ, এক্সেপ্ট ফর সাম, বিকজ ধরেন বিএনপি, আমি রাজনীতির কথাটা বললাম যে আপনি যদি নির্বাচন চান আপনি তো চাবেন যে এটা নমিনেশন চান। এটা তো বাংলাদেশের নির্বাচনী বাস্তবতাই হচ্ছে নমিনেশন, সংসদ সদস্য। এটা এখন নাইভ হওয়ার তো কিছু নাই। হ্যাঁ, সো ওনারা তো চেষ্টাই করবেন যে যাতে বিএনপিকে তাকে নমিনেশন দেয়। সো ওই দায়িত্বটা নিয়ে ওনারা এসছেন। তো ওনার কাছে বাংলাদেশ কি হয় না হয় এটা আসলে তেমন বিষয় না, তেমন বড় বিষয় না হওয়ারই কথা। এটা একটু হার্ট ব্রেকিংও যে আমি আসলে মানে আমার জন্য হার্ট ব্রেকিং। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যখন 10 লক্ষ মানুষ নিয়ে একটা বড় দল বিশাল বিশাল এরকম প্রোগ্রাম করে, 10 লক্ষ মানুষ আনতে তো টাকা লাগে। নিশ্চয়ই আপনি ভাবেন না যে 10 লক্ষ মানুষ নিজে নিজে এসে এরকম চলে এসছে, এটা না। সুতরাং আমরা নিজেরাও জানি, এবং মজাটা হচ্ছে যে আমরা নিজেরাও এটা কিন্তু আমাদের দেশের নাগরিক হিসেবে এটাকেও মনে করি ভালোই তো একটা শোডাউন হলো। সো এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, শুধু রাজনীতিবিদের রেসপন্সিবিলিটি আমি মনে করি না। আই থিঙ্ক ইটস আমাদের নির্বাচন এবং রাজনীতিটা, আমার একটা পডকাস্টে ওদিন বলছি, ইটস আ সার্কাস। সার্কাসটা আমরা সবাই এটার এই সার্কাসের অধীনে মানে আছি, কারণ আমরা মনে করি এটাই বোধহয় রাজনীতি। কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে কিন্তু এরকম হয় না। এরকম বিশাল সংস্কার, এই যে পরিবর্তনের আলাপ, যে আমার নির্বাচনী সংস্কার লাগবে, আমার রাজনৈতিক দলগুলো সংস্কার লাগবে, পরিবর্তন আনতে হবে, তাহলে সবার আগে তো সংস্কার করা দরকার আসলে মানুষগুলির, ভোটারগুলির। আর বাপরে, এটা তো আপনি আমাদের যীশু খ্রিস্ট রাসূলুল্লাহ এদিকে চলে যান, মানুষের সংস্কার। এটা হলে তো ভালো হতো, কিন্তু সেটা আসলে সম্ভব না। আমাদেরকে সবসময় রেশনাল থাকতে হবে। এবং আমি পার্সোনালি মনে করি যে পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলে যে এক একটা দেশ যখন ধরেন ইকোনমিক্যালি আগাতে থাকে, মানে স্ট্রাকচারালি আস্তে আস্তে একটু অর্গানাইজ হতে থাকে, সবাই আসলে এই সবকিছু এইভাবে আগায়। আগে স্ট্রাকচারালি অর্গানাইজ হয়, তারপরে উন্নয়ন হয়, ব্যাপারটা তা না। সে ফিনান্সিয়ালি বেটার হয় আর হয়। আপনি যদি চায়নায় 20-25 বছর আগের চায়নায় যান আর এখনকার চায়নায় যান, আপনি দেখবেন যে ওখানে কি গণতন্ত্র নাই, কিচ্ছু নাই। আপনার মনে হবে যে গণতন্ত্র নাই, ওয়েস্টার্ন মিডিয়া শুনলে তো মনে হবে গণতন্ত্র নাই। কিন্তু আবার ওখানে গেলে আপনার মনে হয় তাহলে আসলে ঘটনাটা কি হচ্ছে। পিপল কি মনে করে সে এম্পাওয়ার টু ডু স্টাফ, দে ডু। সো ইট হ্যাজ এ ডিফারেন্ট সলিউশন। মানে গণতন্ত্র না রেখেও ওর একটা সলিউশন আসছে। ব্যবসায়ী যারা ছোট ব্যবসায়ী, মিডিয়াম ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, রাষ্ট্র তাদেরকে সাহায্য করে। তার মানে এটা একটা কাজ করছে। এবং চাইনিজরা তার রাষ্ট্রকে ব্লেম তো করেই না, তারা অবাক বিস্ময়ে তাদের চাইনিজ রাষ্ট্রের দিকে তাকায় থাকে। কারণ ওর মনে আছে যে ও যে আসলে 25 বছর আগে ও যে একটা গ্রামে ছিল, যে গ্রামে ও খাইতে পারবে সারা বছর, সেটার ব্যাপারে নিশ্চয়তা ছিল না। তো সেখান থেকে সে এখন তার ঘরের ভিতরে একটা ওয়াশিং মেশিন, তার টোটাল জীবনধারাটাই ভিন্ন। সে বছরে একবার ছুটিতে যেতে পারে, সে মালয়েশিয়া যায়। হ্যাঁ, সুতরাং আমরা যে রাষ্ট্র ভাবনা, আমাদের যে অধিকার, আমরা আগে সিস্টেম বদলাতে পারি না। মানে আমরা তো এরকম স্বপ্ন দেখেছিলাম গত 15 বছর, তো এরকম স্বপ্ন দেখছি, চায়না হচ্ছে, সিঙ্গাপুর হচ্ছে, আমাদের আর্থিক সক্ষমতা বেড়েছে, আমার নিজের স্ট্রাকচারাল মানে অ্যানালিসিস হচ্ছে ওই যে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসিয়েছি, এখন নয়, দেশভাগের পর থেকেই, দেশভাগের আগের থেকে, ব্রিটিশ আমল, মোগল আমল, যত আমল আপনি ধরেন, আমাদের দুর্ভাগ্য হচ্ছে যারা বসছেন তারা আসলে তার নিজের স্বার্থের
দিকেই তাকিয়েছেন এবং আমাদেরকে একটু খুদ কুড়া দেওয়ার চিন্তা করেছেন যে এইটুকু নিয়ে তুই খুশি থাক, হ্যাঁ। এবং তারা মনে করেছেন তাদের দায়িত্ব মানে মোর দেন দায়িত্ব পালন করছে। আই এম শিওর যে আপনি যদি শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, ট্রুলি উনি মনেই করেন, বিশ্বাসই করেন যে উনি আসলে দেশের জন্য যা করেছেন সেটা ইতিহাসে কেউ করে নাই। আপনি তো ট্রুলি দেখবেন। এখন তার মানে হচ্ছে সংস্কারের, তাহলে এর করে লাভ কি? এটা তো সবকিছুই হচ্ছে, জীবন হচ্ছে একটা জার্নি। আমাদের কাজ হচ্ছে যারা আমরা ধরেন এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি, তারা আমরা ওই পথের দিশাটা কিছুটা সেট করে দিতে চাই যাতে এটা ওইদিকে যায়। মানুষ ওটা টেস্ট যদি পায় তাহলে মানুষ, আপনি যেটা মানুষের পরিবর্তন বললেন, মানুষ তখন চেষ্টা করবে যে এটাকে মানে ওই লাইনে রাখার। তো আপাতত এই স্ট্রাকচারাল চেঞ্জটাই যদি হয়, যদি চেঞ্জ নাও হয় তাহলে তো আপনার এই আলাপটা তো বাংলাদেশে শুরু হয়ে গেছে যে সংস্কার লাগে। এটা কিন্তু ছোট আলাপ না। আমরা যখন রাষ্ট্র সংস্কার প্রথম শুরু করি তখন আমাদেরকে নিয়ে হাসাহাসি আমাদের সামনেই করতো মানুষজন। সংস্কার সংস্কার শব্দটা বাংলাদেশে কেউ কোনদিন শুনবে, বুঝবে? সংবিধান কি যে এটা যদি পলিটিক্স হয়, ইলিটিস্ট পলিটিক্স করছি আমরা। কিন্তু কি হয়েছে, আপনি এখন দেখেন সংস্কার বোঝে না বাংলাদেশের এরকম মানুষ আপনি এখন আর পাবেন না। কি সংস্কার, সংবিধান সংস্কার না বুঝলে সে বুঝলে চেঞ্জ হইতো, সিস্টেম চেঞ্জ হইতে হবে, এটা তো সবাই বুঝে। তার মানে কি হবে, আগামীতে রাজনীতি যিনি করবেন উনি সংস্কার রাজনীতি করবেন। আচ্ছা, এই জায়গাটাতে একটু জানতে চাই যে যেই বিষয়গুলোতে ধরে নিয়ে যে 12টাতে আপনাদের ঐক্যমত্য হয়েছে, সেই বিষয়গুলোতে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ওপর আপনারা কতটা ভরসা রাখেন? বাস্তবায়নের জায়গাটায় ধরেন আপনি শুরুতেই বলেছিলেন যে গতকাল যে আমাদের ডক্টর ইউনূস যে একটা ঘোষণা দিলেন, হ্যাঁ, সেটাতেই বীজ লুকিয়ে আছে যে কতটা ধরেন আশাহত হওয়া যায়। হ্যাঁ, উনি ঘোষণায় বলেছেন যে শুধু এতটুকু বলেছেন যে এই যে ঘোষণাপত্র উনি যেটা দিলেন সেটা পরবর্তী নির্বাচিত হয়ে যারা আসবে তারা যাতে সংবিধানে এটাকে ইনক্লুড করা হোক। তার মানে হচ্ছে এই যে সংস্কারের প্রশ্নে যে আমাদের বাচ্চারা রক্ত দিল, সেই সংস্কার তো উনি তো ওনার বক্তৃতায় বলেন নাই। বি হচ্ছে সংস্কার যদি উনি বলতেনও, যদি ডকুমেন্ট পরবর্তী নির্বাচিত সরকারকে সংবিধানে ইনক্লুড করতে, এই সংস্কারটা আসলে পরবর্তী নির্বাচিত সরকারের ইচ্ছার উপর হবে। তাইলে কি আমরা এখানে ঘাস খাইতে এই 31 বার বসছি সারাদিন দিয়া, দেশের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বসছি কেন? কি আলাপ করে একটা সাজেশন দেওয়ার জন্য তো বসি নাই। আমরা বসছি এগ্রি করতে যে এই সংস্কার লাগবে এবং কিভাবে হবে এটা ইমপ্লিমেন্ট করার জন্য বসছি। এটা আলাপের জন্য আমরা কেউ বসি নাই। সুতরাং গতকালকের ওইটা আমাদের জন্য, আমার জন্য পার্সোনালি এবং আমার দলের জন্য হার্ট ব্রেকিং। যে তার মানে হচ্ছে এই অন্তর্বর্তী একটা বক্তব্য রেখেছেন, প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সময় ঘোষণা করেছেন সেখানে বিএনপির চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং জুলাই ঘোষণাতেও যা এসছে অনেকটা বিএনপির চাওয়ার প্রতিফলন দেখা গিয়েছে। হয় কি, মানে সিরাতুল মুস্তাকিম হচ্ছে যে আপনি যেটা সহজ সরল পথ আপনি থাকবেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন ছিল বাংলাদেশ মানুষকে সামনে রেখে তার পথে থাকা, এবং তার ম্যান্ডেটও ছিল, এবং সেই সমাধানটা দিতেও পারতেন। তো ওনাদের এই মানে ওনারা এই কমপ্লেক্স সিস্টেম, যেহেতু এটা একটা কমপ্লেক্স সিস্টেম, বিকজ ডিফারেন্ট ইন্টারেস্টস, বিএনপি, এনসিপি, জামাত, মানে বিবিধ জিনিস এবং সিচুয়েশন হ্যান্ডেল, বিউরোক্রেসিকে হ্যান্ডেল করা, এত এই কমপ্লেক্স সিস্টেমে ওনারা মনে হয় আসলে দিশে হারায় ফেলছেন। ওনারা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারেন নাই। তো গতকালকেরটা কি ছিল? হোয়াট ওয়াজ ইট? অনুপ্রেরণা, মানে হোয়াট ওয়াজ ইট? It was nothing. It was a defensive argument. উনি কেউ একজন সেলফ ডিফেন্স করছে, ওনার এটা তো কিচ্ছু ছিল না।
এটা মানে আমাদের যে এই 24-এর অভ্যুত্থানের পরবর্তী যে চাওয়া বাংলাদেশের মানুষের, আমরা একটু ভদ্রসদ্র মানুষ বলে আমরা এত রাগটা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই কিছু একটা বলছে, নো, এটার দায়িত্ব হচ্ছে ওনাদেরকে ক্যারি করা, এটাকে সেই ক্যারির কও হয় নাই। যেহেতু নির্বাচন সামনে চলে আসছে, আমার ধারণা সবাই নির্বাচনের হিসাবের পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখছে বলে এটাকে আপত্তিকর মনে করছে না, কিন্তু আমরা যেহেতু সংস্কার রাজনীতি করি, আমাদের কাছে এটা বাস ডিভাস্টেটিং যে এটা কিভাবে উনি বলতে পারেন। আপনার কাছে কেন মনে হয় ওনাকে এই জায়গাটা দাঁড়াতে হলো কেন? ওনার তো ওই যে আমি বললাম যে বাংলাদেশের মানুষের স্বার্থকে সামনে নিয়ে থাকলে, হ্যাঁ, এনসিপির স্বার্থ, বিএনপির স্বার্থ এগুলো তো আর তখন ইম্পর্টেন্ট না। আপনি তো বাংলাদেশের মানুষের মানে স্বার্থ নিয়ে আপনি কাজ করবেন। তখন আপনি বুঝতে পারতেন যে কি করাটা প্রয়োজনীয়, কতটুকু বলা প্রয়োজনীয়। তখন তো নিশ্চয়ই এই 1 বছর পূর্তি আপনি অনুপ্রাণিত করার জন্য সেই সুযোগটা নিতেন। রাজনৈতিক নেতাই বলেন আর যেই হোক, একটা দেশের প্রধান অবস্থায় যিনি থাকেন তার দায়িত্ব কিন্তু হচ্ছে অনুপ্রাণিত করা। এবং গতকালকের ওনার এই ঘোষণাপত্রে অনুপ্রাণিত হওয়ার মতো কোনো মেটেরিয়ালই ছিল বলে আমরা মনে করিনি। বিপদের কথা মেটেরিয়াল ছিল। আমি যেটা বললাম যে সংস্কারের প্রশ্নটা আসলে পিছনের সিটে ফেলে দিয়েছেন এবং এটাকে আপনার ওই ইলেক্টেড গভর্নমেন্টের হাতে উনি তুলে দেওয়ার, মূল যে 3 এজেন্ডা সেখানে আসলে তৃতীয় এজেন্ডাটাই প্রথম এজেন্ডা হয়ে গিয়েছিল, মানে নির্বাচন, সংস্কার, নির্বাচন। আমি পার্সোনালি অবশ্য মনে করি যে বিচারের ক্ষেত্রে ওনাদের পারফরমেন্স ইজ গুড। হ্যাঁ, গুড এই জন্য কারণ হয় কি আমাদের দেশে বিচারের প্রশ্ন হচ্ছে যে আমরা তো আসলে দুর্ভাগা এই জন্য যে আমরা আসলে কোনো ডিউ প্রসেস সিস্টেম এগুলো কিছুই দেখি নাই। বিচার বিভাগ কি তার দায়িত্ব পালন করতে, আমরা দেখছি যে বিচার বিভাগকে একটা প্রধানমন্ত্রী এসে প্রধান বিচারপতি ধরে প্যাকেট করে বিদেশ পাঠিয়ে দিতে পারে। আমরা জানি বিচার বিভাগের প্রধান মানে বিচারপতিদের, হাইকোর্টের বিচারপতিরা ওনাদেরকে আমরা যে খুব রেসপেক্টের চোখে দেখি তা না। আমরা মানিকের মতো বিচারপতিকে দেখছি, হ্যাঁ, যে একটা দলকানা না, তো মানুষের অযোগ্য, মানে তো কোনো জায়গায় তো নাই, মানে নাথিং। এই সিস্টেমটা তো আমরা দেখেছি, কিন্তু যার ফলে ধরেন মানে আমাদের তো ওই রেসপেক্টটা আসে নাই। সেই জন্য এই সরকার, আমরা মনেই করি যে আমরা যেটা চাচ্ছি পারলে আমরা পপুলিস্ট সবাই মিলে ভোট দিয়ে ফাঁসিতে ঝুলাই দিলে বাংলাদেশে কিন্তু এটার পাবলিক সাপোর্ট আপনি পাইতেও পারেন। হ্যাঁ, আমি তো জানিও আওয়ামী লীগ করে, এটা হচ্ছে না ও আওয়ামী লীগ করে, মানে কি ভাই, বেসিক জায়গাতে হচ্ছে যে কোনো মানুষ সে দোষী যদি আমার মনে হয় তার একটা বিচার পাওয়ার অধিকার আছে, তার নিজের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে ডিউ প্রসেসের, এবং এই প্রসেসটা হবে একটা আইনি কাঠামোর ভিত্তিতে, এবং এই আইনি কাঠামো যে সিদ্ধান্ত দিবে, যেই বিচার করবে সেই অনুযায়ী তার শাস্তি হবে। এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, সামাজিকভাবে ধরেন আমি আপনাকে জাজ করতে পারি, আপনি আমাকে জাজ করতে পারেন, জাজ করে আপনি আমাকে গালিগালাজ করতে পারেন, সেটার অধিকার আপনার আছে, কিন্তু বিচারের অধিকার কিন্তু এটা না। আমাদের কিন্তু সামাজিক বিচার আর এই বিচার মধ্যে খুব একটা পাবলিক স্পেসে নাই। কিন্তু ইউনূস সরকারের অ্যাচিভমেন্টটা হচ্ছে ওনাদের যেহেতু একটা ইন্টারন্যাশনাল কনস্টিটিউয়েন্সির ব্যাপারে ওনারা খুব পরিষ্কার, ওনারা এই ডিউ প্রসেসটা অসম্ভব ভালোভাবে করেছেন বলে আমি বিশ্বাস করি। এই যে জাতিসংঘ থেকে যে একটা বিবৃতি এসছে, এই যে আমরা এখন প্রমাণের ভিত্তিতে বিবিসি নিউজ করছে, আল জাজিরা নিউজ করছে, এটা আসলে আমরা এদেরকে বিচারের সম্মুখীন করতে পারবো, এবং যেই বিচার নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠবে না। আমার তো একটা অভিজ্ঞতা আছে আওয়ামী লীগের আমলে। আচ্ছা, যে বিচারের জায়গাটিতে আপনি ছিলেন সেখানে আপনি একটু থামিয়ে যোগ করতে চাই আপনার সাথে, সেটি হচ্ছে যে এই যে জুলাইয়ের হত্যার বিচার নিয়ে আমরা দেখেছি যে জামাত ৭১-এর যে গণহত্যা সেটার দায় স্বীকার করে না, আওয়ামী লীগ জুলাইয়ের গণহত্যার দায় স্বীকার করে না, কিন্তু আমরা দেখেছি যে মানবতা বিরোধী যে বিচার সেটাতে একটা ত্রুটির অভিযোগ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে এখন যে জুলাই গণহত্যার যে বিচার চাওয়া হচ্ছে সেটা ত্রুটিহীন করা যাবে কতটা? আপনি যেভাবে বলছেন যে বিচার ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার, তার উপর ভিত্তি করে কতটা ত্রুটিহীন করা সম্ভব জুলাই গণহত্যার বিচার?
একটা প্রসেস ঠিক মতো ফলো করতে, সেটার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা নাই। সো ওনারা যে চুপচাপ এই কাজটা করে গেছেন, কিন্তু এবং আমরা বুঝতেই পারছি যে শেখ হাসিনার বের হওয়ার কোনো উপায় নেই এবং খোদ ইন্ডিয়াও বুঝে ফেলছে যে এখন শেখ হাসিনাকে ওরা কোনোভাবে ডিফেন্ড করতে পারবে না, দেয়ার ইজ নো ওয়ে। সো বিবিসিও রিপোর্ট করে ফেলেছে, আল জাজিরার রিপোর্ট আসছে। সো এগুলি হচ্ছে কিন্তু যেহেতু ওই গ্রাউন্ড ওয়ার্কটা পরিষ্কারভাবে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হয়েছে। বাংলাদেশে কিন্তু খুব প্রবলেম হচ্ছে আমাদের সামাজিকভাবে বিচার কি প্রসেস, নিউ প্রসেস, আমাদের সামাজিক অভিজ্ঞতা নেই, যেটা আপনি বলতেছিলাম, যেহেতু আমরা পাই নাই অভিজ্ঞতাটা, সেই জন্য আপনার এইটা এভাবে করাটা অসম্ভব ভালো হয়েছে। এখন এটাকে নিশ্চয়ই এটা এরকম ধর শেখ হাসিনার মানে বিচারটা তো আসলে 2 দিনে শেষ হবে না, তার মানে পরবর্তী যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকেও এটাকে চলতে দিতে হবে, চালিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা বড় হয়েছি, আমরা যে আমাদের যা বয়স, আমরা মুক্তিযুদ্ধের আগে জন্মিয়েছি, তো আমাদের চোখের সামনে ইতিহাস অনেক কিছু চোখের সামনে হয়েছে। সেই জন্য আমাদের একটা পার্সপেক্টিভ, বইয়ের পার্সপেক্টিভ, ডাইরেক্ট পার্সপেক্টিভ আছে। আমরা দেখেছি কিভাবে জামাতে ইসলামের চিহ্নিত যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তারা মন্ত্রী হিসাবে ঘুরে বেরিয়েছেন, আমরা তো চোখের সামনে দেখেছি। তো তখন তো ধরেন আমাদের কাছে এটা প্রচন্ড অপমান মনে হয়েছে, কিন্তু যেটা দুঃখজনক হচ্ছে তাদের যখন বিচার এবং ফাঁসি হলো, সেটা নিয়ে আসলে এই প্রশ্নবোধক থাকাটা তো প্রশ্নই মানে উচিত ছিল না। এটা ডিউ প্রসেস পালন করলে এটা খুব পরিষ্কারভাবে, প্রশ্নাতীতভাবে বাংলাদেশ এই জায়গাটা শেষ করতে পারতো, কিন্তু সেটা হয়নি। সেই জন্য আমি ওনাদেরকে পয়েন্টস দিই বিচারের ব্যাপারে। এই মুহূর্তে যে পরিস্থিতি, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আমরা দেখছি, আমরা মব দেখছি, আমরা ট্যাগিং দেখছি, আপনিও বলছিলেন, এই পরিস্থিতিতে একটা ফ্রি ফেয়ার নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারবে বলে মনে করেন কি এই সরকার বা এই অন্তর্বর্তী সরকার বা নির্বাচন কমিশন? আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশের ইতিহাস যেভাবে দেখি সেটা হচ্ছে যে ক্ষমতাসীন যারা, তারা যখন কোনো একটা নির্বাচনকে কোনো একটা দিকে নিতে চেয়েছেন, তারা সেই নির্বাচনগুলি প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু ক্ষমতাসীন যদি আপনার আসলেও একটা নির্বাচন চান, তাইলে আমাদের বেশিরভাগ প্রবলেম চলে যাবে। কারণ রাষ্ট্র ক্ষমতা কিন্তু ভয়ঙ্কর ক্ষমতা, কিন্তু আপনি রাষ্ট্র ক্ষমতায় যখন থাকবেন তখন আপনার ধরা যাক আমরা নির্বাচন ইঞ্জিনিয়ারিং তো অনেকভাবে হয়েছে, বিডিআর দিয়ে হয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে হয়েছে। রাষ্ট্র ক্ষমতাকে কিন্তু বিডিআরও ভয় পায়, অ্যাডমিনিস্ট্রেশনও ভয় পায়। সো ওনারা যদি চান, ওনারা এইগুলিকে চাইলে ওনারা নালিফাই করতে পারবেন। আমার মনে হয় যে ওনারা সেটা চাবেন। এটাকে কোনো দল তার স্বার্থে চেষ্টা করবে যে তাদের দিকে সরিয়ে নিয়ে আসে, কিন্তু সেটা পারবে বলে আমি মনে করি না। সেই চেষ্টা তো আমরা মানে চেষ্টা বলবো না আমি, কিন্তু অনেকে তো এই অভিযোগটা তুলছেন, বিশেষ করে জামাত, এনসিপি, আমি গোলাম পারোয়ারকে দেখেছি, আমি শফিকুর রহমানকে দেখেছি, তারা বলছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি না, সেটা হচ্ছে দ্বিতীয় স্টেজ হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে। তো আমরা তো বুঝি যে এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে যে ওরা নিজেরাই বিশ্বাস করেন না যে ওনাদের আসলে এই ক্ষমতা আছে। হ্যাঁ, যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছে সালাউদ্দিন সাহেব, যে আমরা দায়িত্বে আছি, ক্ষমতায় নাই বলছিলেন, কিন্তু ব্যাপারটা তো ভুল। উনি এটাকে বলেছেন একটা ভালো, যে আমরা ক্ষমতা প্রত্যাশী না এইরকম ভাবে, বাট নো, আমরা ওনাদেরকে বসাইছি দায়িত্ব এবং ক্ষমতাও দিয়েছি। Therefore, if they fail, they are responsible. They have no right to say we tried our best. No, তোমাদেরকে তো ক্ষমতা দিছি আমরা, you had to deliver. So মানে আমার নিজের ধারণা এই সরকারের সবচাইতে বড় দুর্বলতার জায়গা হচ্ছে যে they don't feel they have to deliver, and B হচ্ছে তারা নিজেরা তাদের ক্ষমতার ব্যাপারে তারা নিজেরাই কনফিউজড। হ্যাঁ, সো দেয়ারফর সবাই ফ্রি এজেন্ট হয়েছে, আমাদের বিউরোক্রেসি ফ্রি এজেন্ট, সবাই ফ্রি এজেন্ট। এই যে চাঁদাবাজিও ফ্রি এজেন্ট। আমি এনসিপি হলে আমি এনসিপি বলে একটা চাঁদা আমি বলতে পারি আমি এনসিপি,
হ্যাঁ আমি রাষ্ট্র সংস্কার হলে চাঁদা দেয় না। সো আমি আপনার বিএনপি হলেও আমি চাঁদাবাজি করতে পারছি। আমার নিজের ধারণা, ধরেন এটা সেন্ট্রাল ভাবে কিছু হচ্ছে না। বিএনপি একসময় হাওয়া ভবনে 10% তো পেত, তো এখন মনে হয় 10% পাচ্ছে না। এলাকায় যারা থাকবে তারা কিছুটা এলাকার মানুষজনকেই দিবে, এতটুকুই হচ্ছে, এর বেশি কিছু হচ্ছে না। কিন্তু বিএনপি নির্বাচনের জন্য এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তারেক জিয়া নিশ্চয়ই চাবে যেটা বন্ধ করতে, কিন্তু পারবে না, সবাই ফ্রি এজেন্ট হয়ে গেছে। সুতরাং এই সমস্যা আছে যে নির্বাচন যখন আসবে তখন কি করবেন। আমি তো মনে করি যে নির্বাচন যদি এই জায়গাটা খুব পরিষ্কার হয়ে যায় যে কোনো কেন্দ্রে যদি ভোটের জায়গায় কেউ কেন্দ্র দখল করে, তাহলে ওই কেন্দ্র হিসাবের বাইরে চলে যাবে সাথে সাথে। শুধু যদি এইটুকু করতে পারে এবং এই কমিউনিকেশনটা পরিষ্কার হয়ে যায়, তাহলে অনেক মানুষ বুঝবে যে ওখানে করে কোনো লাভ নাই। হ্যাঁ, এই তথ্যটা বাংলাদেশে তো তথ্য পাওয়ার যাবে না এরকম তো না, বাংলাদেশ তো ঘনবসতি একটা জায়গা। সুতরাং ওনারা চাবেন, আমার নিজের ধারণা ওনারা চাবেন নির্বাচনের হাওয়া যখন আসবে তখন এই নির্বাচনটা হয়ে যাবে। আচ্ছা, এবার আপনার একটা কথা আসি। আপনার একটা লেখা দেখেছিলাম যে ঐক্য কমিটির সভায় মাস জুড়ে একসাথে বসে যদি সমঝোতায় পৌঁছানো না যায়, তবে নির্বাচনের আগেই দেশের অবস্থা অস্থিতিশীল হয়ে উঠতে পারে। আর নির্বাচন যদিও কোনো ক্রমে হয়, সেক্ষেত্রে এই বিভক্ত পরিস্থিতিতে 5 বছর কেউ সরকার চালাতে পারবে বলে মনে হয় না। আপনি এখনো কি এই বিষয়ে উদ্বেগ দেখেন, মানে এখনো উদ্বিগ্ন নাকি আশাবাদী? কারণ ঐক্যমত তো একটা হয়েছে। হ্যাঁ, আমার আমার সাথে সাথেই আপনার ইনভলান্টারি একটা হাসি আসলো। না, ঐক্যমত হয়েছে, আমরা যেই সব চাওয়ার থেকে ঐক্যমত্যে চাচ্ছি তার তো কিছুই হয়নি। আমরা ধরেন, আপনি যদি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে সে আসলে কোন সংস্কারটা চায়, হ্যাঁ, আপনি দেখবেন যে সবচেয়ে বড় সংস্কার সে চায় যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। এটা হচ্ছে তার প্রথম চাওয়া। 5 বছর পরে পরে। হ্যাঁ ভাই, আমাকে শান্তিতে থাকতে দেয়। আমরা তো গভর্নমেন্টের কাছ থেকে কিছু চাই না নাগরিক হিসেবে। তুই দূরে থাক। হ্যাঁ, ব্যবসায়ী হইলো ভাই তুই দূরে থাক, আমার হেল্প করার দরকার, তুই দূরে থাক। আমি বাংলাদেশে ক্যারি করে কারা? বাংলাদেশের সরকার ক্যারি করছে জীবনে? বাংলাদেশে ক্যারি করে যারা এই মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়ায়, এখন তো ইটালি, সবখানে যারা আছে তারা আমাদেরকে আল্লাহর রহমতে ফর্মালি 25 বিলিয়ন পাঠায়, ইনফর্মালি আরো 20 বিলিয়ন, $45 বিলিয়ন পাঠায়, যেটার জন্য আমাদের বাংলাদেশিদের বাংলাদেশের সরকার বলেন আমার আপনার কারো কোনো কন্ট্রিবিউশনই নেই। ওনার শ্রমের টাকা আমরা মজাসে খাইতেছি। বি হচ্ছে আমাদের এই ধরেন যারা শ্রমিক কইরা এক্সপোর্ট করছে, এইটা বাংলাদেশের মানুষ ধরেন এত অসুবিধার মধ্যেও ইকোনমিটাকে চালাইতেছে। সে তো সরকারের সাপোর্ট পায় চায় না। আমরা ব্যবসায়ীদেরকে, যেহেতু আমরা সবাই ছাত্রাবস্থায় বাম রাজনীতি এটাকে মনে করতাম যে এটাই হচ্ছে জিনিসপত্র, তা আমরা তো ব্যবসায়ীদেরকে মনে করছি যে হচ্ছে রক্তচোষা। কিন্তু কিসের রক্তচোষা? ওর তো অবস্থা খারাপ, ও তো সরকার থেকে কোনো সাহায্য পায় না। ঠিক আছে, ও মাস্তানি ঠেকায়। ধরেন বাংলাদেশের গার্মেন্টে যে ওয়েস্ট হয়, ঝুট বলি, ঝুট ওই এলাকার মাস্তানকেই দিতে হয়, দিয়া ওই এলাকার মাস্তান এনশিওর করে যে এখানে কেউ মাস্তানি করতে পারবে না। এটা কিন্তু স্ট্যান্ডার্ড, এটার কোনো এক্সেপশন নাই, এটা ওদের অধিকার এলাকার। ঠিক আছে, কই সরকার কি দিল আমারে? সরকার তো কিছুই দেয় না। ব্যবসায়ী যারা এমপ্লয়মেন্ট তারাও কিছু দেয় না। সরকার দূরে থাক, ঠিক আছে। আমরা শুধু ইলেকশনটা চাই, যে ইলেকশন করার পরে তুই দূরে থাকবি, তুই আমাদের থেকে দূরে থাকবি। কিছু পয়সা যদি খা ভাই, কোনো অসুবিধা না, দূরে থাক। সেটার জন্য তো আমার শান্তিপূর্ণ ইলেকশন দরকার। আপনি দেখবেন আমাদের সংবিধানের সংশোধনীগুলি যা হচ্ছে, ত্রয়োদশ সংশোধনী বাদে প্রত্যেকটা জায়গায় ক্ষমতা আসলে বাড়ানো হয়েছে এই প্রধানমন্ত্রীর পজিশনটাকে। এবং আমরা প্র্যাকটিক্যালিও দেখেছি যে প্রধানমন্ত্রীর ইচ্ছাতে সবকিছু হয়। সবকিছু বলতে আপনি যদি দেখেন যে আপনার ওখানে যে সিএনজিটা চলে, হ্যাঁ, সিএনজি কিন্তু আপনি দেখবেন যে ও আসলে ওর লাইসেন্সটা নিচ্ছে যাকে, সে আপনার সেই রাজনীতিবিদ, সে আবার সেই আপনার যে লাইসেন্সিং যে মন্ত্রী, সেকে পয়সা দিচ্ছে। পুরা জিনিসটা হচ্ছে এই প্রধানমন্ত্রীর আন্ডারে ঘটনাটা ঘটে। আমাদের ক্ষমতা কাঠামোটা এরকম।
এখন এখান থেকে আমরা যদি পরিত্রাণ চাই, আমরা তো বললাম যে আমরা 24 আমাদেরকে বলছে যে দায়িত্ব দিচ্ছে আমরা এটাকে এমনভাবে সংস্কার করব যাতে স্বৈরাচার না আসতে পারে। আর স্বৈরাচার না আসার পয়েন্ট অফ ভিউতে আমরা তাকে তাহলে কিছু পাওয়ার ডিস্ট্রিবিউট করতে হবে, তাকে অ্যাটলিস্ট প্রশ্ন করতে পারে এরকম আমাদের একটা এন্টিটি দরকার। সো আমরা যে উচ্চকক্ষের আলাপটা তুলেছি বা আমাদের চাওয়াটা হচ্ছে যে উচ্চকক্ষ অ্যাটলিস্ট এই আলাপটা করবে। অনেক ধন্যবাদ জনাব হাসিবুদ্দিন হোসেন, আপনার সাথে আলোচনা খুবই আনন্দের, নিশ্চয়ই আমাদের আরো অনেকবার দেখা হবে। It was a pleasure for me too. Thank you for অনেক the ধন্যবাদ। opportunity.